হাই ভিউয়ার্স, কেমন আছেন? কমপ্লিটিং সেন্টেন্সের আরও নতুন নতুন কিছু সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আশা করি পুরো ক্লাসটা আমার সাথেই থাকবেন। আমি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে কমপ্লিটিং সেন্টেন্সের বেসিক আইডিয়াস এবং কিছু নিয়ম নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা সেই ক্লাসগুলো দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আর হ্যাঁ, আমার ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে সব আপডেট পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি আজকে প্রথমেই আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টার্ম, সেটা হচ্ছে বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ অথবা ওয়িং টু অথবা ডিউ টু, এই চারটেরই বাংলা অর্থ এক। জন্যে বা কারণে, জন্যে বা কারণে, ঠিক আছে? তার মানে এই চারটের যেটাই থাক এগুলো যুক্ত অংশ, অর্থাৎ বিকজ অফ যুক্ত অংশ বা অন অ্যাকাউন্ট অফ যুক্ত অংশ বা ওয়িং টু যুক্ত অংশ বা ডিউ টু যুক্ত অংশ, এইগুলো দিয়ে কারণ বোঝাবে এবং মেইন যে ক্লজটা থাকবে সেই ক্লজটা দিয়ে ফলাফল বোঝাবে, ঠিক আছে? এখন আমরা দেখব কিভাবে ব্যবহার করা হয়, অর্থাৎ কোন স্ট্রাকচারে এইগুলো ব্যবহার করা যায়। নর্মালি আমরা বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু বা ডিউ টু এগুলো সিম্পল সেন্টেন্সে ব্যবহার করে থাকি। তাই সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে এইগুলো ব্যবহার করতে হবে। ওকে, মনে রাখতে হবে আমি শুধুমাত্র একটা দিয়ে ব্যবহারটা দেখাচ্ছি, বিকজ অফ। তার আগে বলি বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু এইগুলো যুক্ত অংশ শেষেও থাকতে পারে আবার শুরুতেও থাকতে পারে। তার মানে হচ্ছে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু বা ডিউ টু এরা সেন্টেন্সের শুরুতেও বসতে পারে আবার মাঝেও বসতে পারে। বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু বা ডিউ টু এরা সেন্টেন্সের শুরুতেও বসতে পারে আবার মাঝেও বসতে পারে। স্ট্রাকচারটা কেমন হয় আমি একটু দেখি, একটু খেয়াল করবেন। বিকজ অফ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, এই অংশটা দিয়ে কাজ কারণ বোঝাবে। এখানে কমা থাকবে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এই অংশটা দিয়ে ফলাফল বোঝাবে, ঠিক আছে? এই বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু বা ডিউ টু এইগুলো যুক্ত যে অংশ থাকবে সেই অংশটা দিয়ে কারণ বোঝাবে, আর বাকি যে মেইন ক্লজটা থাকবে সেটা দিয়ে ফলাফল বোঝাবে, ঠিক আছে? যেমন ধরো আমরা লিখতে পারি বিকজ অফ ওয়ার্কিং হার্ড the man succeeded in life. Because of working hard, the man succeeded in life. এখানে
কাজ বা কারণ বোঝাচ্ছে। বিকজ অফ ওয়ার্কিং হার্ড দিয়ে কাজ বা কারণ বোঝাচ্ছে। আর দ্য ম্যান সাকসিডেড ইন লাইফ এটা হচ্ছে ফলাফল। এই কাজ বা কারণের ফলাফল হচ্ছে দ্য ম্যান সাকসিডেড ইন লাইফ। বা আমরা লিখতে পারি এরকম একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি আমরা, অর্থাৎ বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু বা ডিউ টু। এরপরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন ব্যবহার করতে হয়। বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু বা ডিউ টু, এরপরে যদি আমরা ভার্ব ব্যবহার করি তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ব্যবহার হয়। আর যদি আমরা ভার্ব ব্যবহার না করি তাহলে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু বা ডিউ টু এরপরে নাউন ফ্রেজ বসে। ঠিক আছে, কিভাবে হয় আমরা দেখি। বিকজ অফ প্লাস নাউন ফ্রেজ কমা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস extension. Because of plus noun phrase plus subject plus verb plus extension. Okay, এই অংশটা দিয়ে কাজ বা কারণ, আর এটা দিয়ে কি বুঝবে বোঝাবে ফলাফল। ফলাফল এই অংশটা দিয়ে কাজ বা কারণ বোঝাবে, আর এটা দিয়ে কি বোঝাবে ফলাফল। ঠিক আছে, আমরা এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এর আগে একটা ক্লাসে নাউন ফ্রেজ সম্পর্কে আলোচনা করেছিলাম। অ্যাপজিটিভ মডিফায়ারের অ্যাপজিটিভ নিয়ে আলোচনা করার সময় নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি আপনারা ক্লাসটা দেখেছেন। যদি দেখে থাকেন তাহলে অবশ্যই নাউন ফ্রেজ কি এবং কিভাবে নাউন ফ্রেজ গঠন করতে হয় সেটা আপনারা দেখতে পেয়েছেন। আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। আর এখানেও আমি নাউন ফ্রেজ কিভাবে গঠন করা যায় সেটা একটু আপনাদের সামনে তুলে ধরছি। ওকে, নাউন ফ্রেজ হচ্ছে একের অধিক শব্দ পাশাপাশি বসে যদি নাউনের মতো কাজ করে তখন তাকে আমরা নাউন ফ্রেজ বলি। একের অধিক শব্দ পাশাপাশি বসে যদি নাউনের মতো কাজ করে তাকে আমরা নাউন ফ্রেজ বলি। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে ওই শব্দ সমষ্টির মধ্যে কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। ওই শব্দ সমষ্টির মধ্যে কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। তবে হ্যাঁ, এখানে এই নাউন ফ্রেজটা একটু সহজে ব্যবহার করা হয়। নর্মালি কি থাকে, নর্মালি থাকে হচ্ছে যে নাউনটা থাকে বা যে সাবজেক্টটা থাকে তার পসেসিভ ফর্ম থাকে এবং তারপর একটা নাউন থাকে, অর্থাৎ একটা পসেসিভ ফর্ম প্লাস নাউন দিয়ে এই নাউন ফ্রেজগুলো বেশিরভাগ ক্ষেত্রেই গঠিত হয়। ঠিক আছে, এখন আমরা দেখি একটা এক্সাম্পল ব্যবহার করি। Because of his illness, he could not attend the meeting. Because of his illness, he could not attend the meeting. তার অসুস্থতার কারণে সে মিটিংয়ে যোগদান করতে পারল না। বা আমরা এরকম লিখতে পারি, owing to my business, I cannot join all the occasions.
owing to my business I cannot join all the occasions. আমার ব্যস্ততার কারণে আমি সব অকেশনে যোগদান করতে পারি না। আমার ব্যস্ততার কারণে আমি সব অকেশনে যোগদান করতে পারি না। ওকে, এইভাবে আমরা বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু বা ডিউ টু ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করব? যদি আমরা ভার্ব ব্যবহার করি এদের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করব, আর যদি না ভার্ব ব্যবহার করি তাহলে নাউন ফ্রেজ ব্যবহার করব। আর এইগুলো যুক্ত যে অংশটা সেই অংশটা দিয়ে কাজ বা কারণ বোঝাবে, আর বাকি যে মেইন ক্লজটা থাকবে সেটা দিয়ে ফলাফল বোঝাবে। ওকে, আমরা আরো কিছু এক্সাম্পল ব্যবহার করি। Everybody dislikes him due to his dishonesty. সবাই তাকে ঘৃণা করে, কেন? তার অসততার কারণে সবাই তাকে অপছন্দ করে। সবাই তাকে অপছন্দ করে, এটা হচ্ছে ফলাফল। আর কারণ হচ্ছে ডিউ টু হিজ ডিসঅনেস্টি, তার অসততা, তাই না? আমি আরেকটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু বা ডিউ টু, এটা যদি বাক্যের শুরুতে বসে তাহলে এইগুলো যুক্ত যে অংশটা তারপরে অবশ্যই কমা বসে। কিন্তু এদেরকে যদি আমরা মাঝখানে ব্যবহার করি তাহলে আর কমা বসাতে হয় না। যদি বাক্যের শুরুতে ব্যবহার করা হয় তাহলে কমা ব্যবহার করতে হয়, কিন্তু যদি মাঝখানে ব্যবহার করা হয় তাহলে কমা ব্যবহার করতে হয় না। ওকে, তাহলে আমরা বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু বা ডিউ টু এর বাংলা অর্থ কি সেটা জানলাম, বাক্যে এরা কিভাবে ব্যবহৃত হয় সেটা জানলাম, এবং এদের স্ট্রাকচার সম্পর্কে জানলাম। আমরা যদি বাড়িতে এগুলো বারবার অনুশীলন করি তাহলে অবশ্যই এই জাতীয় যে সমস্যাগুলো আমাদের আছে অবশ্যই সমাধান করতে পারবো। ওকে, আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং বাড়িতে অবশ্যই অনুশীলন করবেন। আমি আরেকটা টার্ম কমপ্লিটিং সেন্টেন্সের, সেটা হচ্ছে লেট অ্যালোন। লেট অ্যালোন, লেট অ্যালোন নিয়ে আমি একটু আলোচনা করব এখন। লেট অ্যালোন, লেট অ্যালোন মানে হচ্ছে ভাবায় যায় না এমন। ভাবায় যায় না এমন লেট অ্যালোন মানে, তার মানে হচ্ছে সামান্য কাজই সম্ভব না আবার অনেক বড় কিছু, এরকম ভাবা। সামান্য একটা জিনিসই সম্ভব না আরো অনেক বড় কিছু নিয়ে ভাবা, এরকম বোঝাইতে আমরা দুইটা ক্লজের মাঝে লেট অ্যালোন ব্যবহার করি। আমি আবার বলছি, সামান্য কিছু সম্ভব না আবার অনেক বড় কিছু এরকম যখন ভাবা হয় তখন দুইটা ক্লজের মাঝে লেট অ্যালোন বসানো হয়। ঠিক আছে, এখন আমরা দেখি স্ট্রাকচারটা কি রকম হয়। লেট অ্যালোন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই বাক্যটা, এই অংশটা নেগেটিভ অথবা নেগেটিভ অর্থবোধক হবে। নেগেটিভ বা
নেগেটিভ অর্থবোধক, ঠিক আছে, প্লাস লেট অ্যালোন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ওকে, এখানে কি বোঝাচ্ছে, এখানে হচ্ছে এটাতে আসলে সামান্য কাজটা বোঝাবে, যেটা পারে না বা হয় না, সামান্য কাজ যেটা সম্ভব হয় না। আমি আবার বলছি, একটু খেয়াল করবেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, যেটা লেট অ্যালোনের আগের অংশ, এই অংশটা অবশ্যই নেগেটিভ অথবা নেগেটিভ অর্থবোধক হবে। ওকে, এই অংশটা অবশ্যই নেগেটিভ অথবা নেগেটিভ অর্থবোধক হবে। বাকি থাকলো এই অংশটা, এই অংশটাতে কি বোঝানো হবে, এই অংশটা দিয়ে বড় যে কাজটা করার আশা, করার চিন্তা, সেটা বোঝাবে। ওকে, তাহলে এই অংশটা দিয়ে যে কাজটা, যে সামান্য কাজটা সম্ভব না সেটা বোঝাবে, আর এটা দিয়ে অনেক বড় যে কাজটা করার আশা সেটা বোঝাবে। এই অংশটা দিয়ে অনেক বড় যে কাজটা করার আশা করা হচ্ছে সেটা বোঝাবে, আর এটা দিয়ে সামান্য যে কাজ যেটা সম্ভব হয় না সেটা বোঝাবে। এবং আবার বলছি, লেট অ্যালোনের আগে যে অংশটা থাকবে সেই অংশটা অবশ্যই নেগেটিভ অথবা নেগেটিভ অর্থবোধক হতে হবে, ঠিক আছে। যেমন আমি একটা এক্সাম্পল ব্যবহার করি, হি ক্যানট পাস ইন দ্য থার্ড ডিভিশন। let alone first division। হ্যাঁ, একটু খেয়াল করবেন, হি ক্যানট পাস ইন দ্য থার্ড ডিভিশন, let alone ফার্স্ট ডিভিশন। এখন আপনাদের মাঝে অবশ্যই একটা প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নটা হচ্ছে, আমি এখানে লিখেছি লেট অ্যালোনের পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, কিন্তু যখন আমি এক্সাম্পল ব্যবহার করছি তখন লেট অ্যালোনের পরে সাবজেক্ট বা ভার্ব কিছুই ব্যবহার করিনি। আমি আবার বলছি, এখানে আমি স্ট্রাকচারে লিখেছি লেট অ্যালোন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, কিন্তু এইখানে আমি লেট অ্যালোনের পরে সাবজেক্ট বা ভার্ব ব্যবহার করিনি। কেন? আসলে একটা নিয়ম আছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে অ্যান্ড, বাট, লেট অ্যালোন, এইগুলো দিয়ে যদি দুইটা ক্লজকে যুক্ত করা হয় এবং দুইটা ক্লজের সাবজেক্ট যদি একই হয়, দ্বিতীয় সাবজেক্ট দেওয়ার প্রয়োজন হয় না। আবার যদি দুইটা সাহায্যকারী ভার্ব বা মূল ভার্ব একই হয়, তাহলে দ্বিতীয় সাহায্যকারী ভার্ব বা মূল ভার্ব দেওয়ার প্রয়োজন হয় না। এইভাবে প্রথম ক্লজের সাথে দ্বিতীয় ক্লজের যতক্ষণ পর্যন্ত মিলে যাবে ততক্ষণ পর্যন্ত দেওয়ার প্রয়োজন হয় না। এখানে অ্যাকচুয়ালি ছিল হি ক্যানট পাস ইন দ্য থার্ড ডিভিশন, লেট অ্যালোন ফার্স্ট ডিভিশন বা লেট অ্যালোন ইন দ্য ফার্স্ট ডিভিশন। ওকে, এখন কি ছিল? আসলে ছিল হচ্ছে লেট অ্যালোন, আমি একটু বোঝানোর চেষ্টা করছি, উপরে একটু ব্যবহার করি, উপরে লিখি
can not remember my name, let alone he can remember my address. ওকে, এখন আমরা দেখি এই হির সাথে এই হি মিলে যাচ্ছে, আমরা ব্যবহার করব না। ক্যানে ক্যানে মিলে যাচ্ছে, ব্যবহার করব না। রিমেম্বার মিলে যাচ্ছে, ব্যবহার করব না। এমনকি মাইও মিলে যাচ্ছে, কিন্তু মাই নেম বা মাই অ্যাড্রেস এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, আর অবজেক্ট যেহেতু মিলতেছে না তাই আমরা মাই অ্যাড্রেস ঠিক রাখবো। তাহলে কি হলো? হি ক্যানট রিমেম্বার মাই নেম, লেট অ্যালোন মাই অ্যাড্রেস। হি ক্যানট রিমেম্বার মাই নেম, লেট অ্যালোন মাই অ্যাড্রেস। ওকে, বা I cannot buy a bicycle, let alone motorcycle. আমি একটা বাইসাইকেলই কিনতে পারি না, আমার মোটরসাইকেলের চিন্তা। আমি একটা বাইসাইকেলই কিনতে পারি না, আবার মোটরসাইকেলের চিন্তা। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমি এতক্ষণ কমপ্লিটিং সেন্টেন্সের দুইটা গুরুত্বপূর্ণ টার্ম, একটা হচ্ছে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু বা ডিউ টু এর ব্যবহার, এবং আরেকটা লেট অ্যালোনের ব্যবহার, এই দুইটা বিষয় আলোচনা করলাম। এদের গঠন কিরকম হয় সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আমি যা বোঝানোর চেষ্টা করেছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।